বাংলার স্থাপত্য শিল্পের ইতিহাসে নবাবী আমলে মুর্শিদাবাদের স্থাপত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে মাকসুদাবাদে তার দেওয়ানি কার্যালয় স্থানান্তরিত করেন ও মাকসুদাবাদের নামকরণ করেন মুর্শিদাবাদ, তখনও সেটা ছিল প্রায় অজগ্রাম। কিন্তু বিভিন্ন শাসন দপ্তরের প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি অফিস কাছারির নির্মাণ শুরু হয়ে যায় প্রথম থেকেই। তারপর মুর্শিদাবাদ যখন বাংলার রাজধানী হলো, তখন এসব নির্মাণ কার্য আরও কয়েক গুণ বেড়ে যায়। সবচেয়ে বড় কথা, মুর্শিদাবাদের প্রায় সব নবাবই নানা রকমের ইমারত, প্রাসাদ, মসজিদ তৈরি করতে ভালোবাসতেন এবং এটা তাদের হবিতে পরিণত হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয়, নবাবী আমলের স্থাপত্যগুলি আজ বেশিরভাগই প্রায় ধ্বংসস্তূপে পরিণত। আজকে আমার গন্তব্য সেই নবাবী আমলের মুর্শিদাবাদ, সময় যেখানে থমকে যায়। হাই, নমস্কার বন্ধুরা। আজকে আমি আমার যাত্রা শুরু করছি মুর্শিদাবাদ দিয়ে, মানে হাজারদুয়ারি। তো আমার বাড়ির কাছেই, সেই কারণে আমি ট্রেন ধরতে এলাম। তো ট্রেন ধরতে মানে প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য এসে দেখছি যে ইন্টারসিটি এক্সপ্রেসের, মানে মালদা ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্ল্যাটফর্ম টিকিট কেটে আমি যেতে পারবো না আজিমগঞ্জ। তো হয় আমাকে বিনা টিকিটে যেতে হবে, কিংবা অন্য কোনো উপায়। এরপরে ট্রেন আছে 9:30। তো 9:30টা আমার জন্য খুবই লেট হয়ে যাবে। এখন অলরেডি বাজছে 7:40, ট্রেনের সময় হয়ে গেছে। তো দেখি টিটিকে বলে কিছু করতে পারি কিনা। নামবো পরে স্টেশনেই, সেখানে অত চাপও নেই, তবু বলা যায় না, টিটি ধরলে ফালতু ফালতু টাকাগুলো লেগে যাবে। ঠিক আছে, তো চলুন পরের আপডেট দেখা যাক, ট্রেনে উঠতে পারি কিনা তাই নিয়ে। তো হাই, অলরেডি ট্রেনে উঠে পড়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত টিটি দর্শন পাইনি। দেখি কখন ওনার দর্শন পাই। ওনার দর্শন পাওয়ার পর তারপরে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ যদিও নামবো পরের স্টেশনে, কিন্তু তার পারমিশন নেওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, দেখা হচ্ছে আজিমগঞ্জে নেমে, যদি যেতে পারি তো। মুর্শিদাবাদ যেমন নবাবী শহর, ঠিক তেমনই এখানে খুঁজে পাওয়া যায় শিল্পের ছোঁয়া। ট্রেনের কামরাতে ঠিক সেভাবেই দর্শন পেলাম এক বাউল শিল্পীর। বেলা তোমার বয়ে যায়, আসে অন্ধকার, মানুষী দেবতা হয় অবতার, ভবা কয়ে চোখ মেলে যে দেখো না পারে পারে আর আশা হবে না। এমন মানবী জনম, এমন মানবী জনম আর হবে না পারে পারে আর আশা হবে না। এই মুহূর্তে অলরেডি আমরা গনকো স্টেশন পার হলাম। ট্রেন বহুত জায়গাতে থামছে, বুঝতে পারছি না কতক্ষণ সময় লাগবে। অলরেডি 40 মিনিট সময় লাগার কথা, দেখি কতক্ষণে নামি। টিকিট দেখা এখনো পাইনি। ট্রেনটা হঠাৎ করেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল, আর আমিও শীতের সকালের আমেজটা অনুভব করার লোভ সামলাতে পারলাম না। বেলা 9টা হয়ে গেল প্রায়, কিন্তু তা সত্ত্বেও এত কুয়াশা চারিদিকে, কুয়াশার জন্য কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো কুয়াশা, মানে দেখে মনে হচ্ছে সেই যেন ধোঁয়াশা হয়ে আছে, এইরকম অবস্থা। সামনে যে রেল লাইনটা আছে সেটা পর্যন্ত সঠিকভাবে দৃষ্টিগোচর হচ্ছে না। এই সামান্য একটু রোদের দেখা পাওয়া গেল।
ট্রেন প্রায় 40 মিনিট লেট করে আজিমগঞ্জ স্টেশনে ঢুকলো, আর এখান থেকে আমার গন্তব্য শুরু হলো জিয়াগঞ্জের উদ্দেশ্যে। এখানে ট্রেনের টাইম ছিল 8:23-এ, আর এখানে সময় এখন দেখাচ্ছে 8:58, প্রায় 40 মিনিট লেট। তো এই মুহূর্তে আমি এসে পড়েছি নিমতলা ফেরিঘাটের এখান থেকে ফেরিঘাট মানে নৌকা ধরতে হবে, নৌকো করে ওই পার মানে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জ জাস্ট এই নদীটা পার, এই যে নিমতলা ফেরিঘাট। তো সামনে গঙ্গা পার করে তারপরে ওই পার যাব। তো নৌকাতে উঠে দেখা হচ্ছে। আমি চলে এসেছি ঘাটে অলরেডি টাকা দিয়ে, আর এখন চাপবো নৌকাতে। পেছনে অনেক লোক আছে, আর আমি আছি গঙ্গাবক্ষে। It is the view. Of course, ওই পারটা জিয়াগঞ্জ। যতই উন্নত মানের ব্রিজ তৈরি হোক না কেন, নৌকাতে করে নদী পারাপার করার মজাই আলাদা। অনেক সময় ব্রিজ দিয়ে যেতে গেলে অনেকটা রাস্তা পেরোতে হয় বলেই হয়তো এখন অনেকে নৌকা পথেই নদী পারাপারটাকেই শ্রেয় মনে করে। আমার কিন্তু নৌকাতে করে নদী পারাপারটা বরাবরই একটু বেশি থ্রিলিং লাগে। ফেরিঘাটের যাত্রা আপাতত শেষ হলো। এই মুহূর্তে ফেরিঘাট থেকে উঠে যাব জিয়াগঞ্জ। তো আপাতত আমি সেখানে চলতে লাগলাম। দেখা যাক, গঙ্গাবক্ষ পার করে ফেরিঘাট ছেড়ে জিয়াগঞ্জ, আবার এই মুহূর্তে দেখা যাক সামনে গিয়ে কি পাই। অটো, টোটো, টাঙ্গা, ট্রেকার, বাস যা পাই তাতে উঠবো। আপাতত হাজারদুয়ারিটা যাওয়া নিয়ে কথা। তবে বুঝতে পারছি না প্রথমেই প্যালেস যাবো নাকি কাটরা মসজিদ দিয়ে শুরু করবো আজকের যাত্রাটা। কারণ সরি ফর দ্য ডিস্টারবেন্স, কারণ প্যালেসের ভেতরে ঢোকার ইচ্ছে আমার নেই, কারণ ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে পাবো না। তো যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে পাবো না, তাই আপনাদেরকেও দেখাতে পারবো না। তো দেখি আপাতত কি পাই। তো ফাইনালি একটা ট্রেকার পেলাম। আপাতত ট্রেকারে করে যাচ্ছি কাটরা মসজিদ। কাটরা মসজিদে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করবো। দেখা যাক কেমন হয় জিয়াগঞ্জ টু কাটরা মসজিদ যাত্রা। আমি ট্রেকারে করে এলাম, রাস্তা খুব একটা ভালো না। এই জেল রোডে নামলাম, জেল রোড মোড়ে। এখন টোটোতে করে যাচ্ছি কাটরা মসজিদ পর্যন্ত, কারণ
যে ট্রেকারে এলাম সেই ট্রেকারটা জেল রোড হয়ে অন্য রুট হয়ে বহরমপুর যাচ্ছে। আর আমি এখন চললাম কাটরা মসজিদ। তো জিয়াকাল থেকে কাটরা মসজিদ ভাড়া নিল 25 টাকা। মনে হয় একটু বেশি লাগলো আমাকে, কারণ রাস্তা খুব একটা যে দূর তা না, প্রায় মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো আসতে। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তার জন্য না। আর এখন টোটো করলাম, টোটোতে কাকু বললো কাটরা পর্যন্ত যেতে ভাড়া নেবে 20 টাকা। মুর্শিদাবাদের স্থাপত্যকর্মের অন্যতম নিদর্শন কাটরা মসজিদ। নবাব মুর্শিদ কুলি খাঁ 1723 সালে এটি নির্মাণ করেন। কথিত আছে, বয়স বাড়ার সাথে সাথে এবং শরীর ভেঙে গেছে বুঝতে পেরে তিনি নিজের সমাধি নির্মাণ করে রাখার সিদ্ধান্ত নেন। তাতে একটি মসজিদ ও কাটরা বা বাজারও থাকবে। এই কাটরা বা বাজার থেকেই কাটরা মসজিদ নাম। মোরাদ ফরাস নামে একজন সাধারণ অথচ বিশ্বস্ত কর্মচারী এই কাজের তত্ত্বাবধানে নিযুক্ত হন। প্রচলিত ভাষ্য অনুযায়ী মোরাদ কাছাকাছি হিন্দু মন্দির ধ্বংস করে সেসব উপকরণ দিয়ে সমাধি ভবন তৈরি করেন। যদিও অনেক ঐতিহাসিকের মতে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। তো এখন আমরা ঢুকছি কাটরা মসজিদের ভেতর। তো আপাতত এখানে কোনো টিকিট লাগলো না আমাদেরকে। অ্যান্ড ওয়াও, দিস ইজ রিয়েলি গ্র্যান্ড ভিউ। মনে হচ্ছে 200-300 বছর পিছিয়ে চলে গেলাম। এই যে মিনার পেছনে গার্ড কাউগুলো খুব ডাকছে, ভাবছি ওদের সাথে একবার কথা বলেই নি। এইটা হচ্ছে সেই প্রাঙ্গণ। তো এখন আমরা আছি এই মুক্ত প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছেন কি হিউজ প্রাঙ্গণ এটা। ওফ, তো এখানের ইতিহাস অতীব প্রাচীন, খুবই প্রাচীন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে পেছনের যে ভয়েস ওভারটা আপনারা শুনতে পাবেন সেখানে কিছু কিছু ভাবে এই জিনিসটার ব্যাখ্যা করার। আমাকে যদিও বা গাইড দাদারা চাইছিল ওরা টাকা দিয়ে একটু গাইড করবে আমাকে, কিন্তু যেহেতু এর আগে আমি অনেকবার এখানে এসেছি সেহেতু আমি গাইড নিতে চাইলাম না, কারণ এমনিতেই ট্রাভেলের একটা কস্ট আছে। আর যেহেতু আমি শখের ব্লগার, তো সেই কারণে ফালতু টাকা খরচ করতে চাইছি না। তো এই মুহূর্তে দেখাতে চলেছি, দেখুন এই যে পেছনের দৃশ্যটা। তো এর ভেতরে যাব এই মুহূর্তে আমরা। তো এর ভেতরে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই যে এর ভেতরে একটা দুর্দান্ত শিল্পকলা আছে। তো মনে করা হয় যে এই রকম শিল্পকলা বলতে গেলে ওপরের ওই যে টোমটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দেখাচ্ছি, ওই যে টোমটা যেটা দেখতে পাচ্ছি, সেই টোমগুলো অনেকে মনে করে যে দক্ষিণ ভারতীয়, বা অনেকেই ভেবে রাখে যে অনেক ঐতিহাসিকের মতে ধারণা যে হয়তো মুঘল সাম্রাজ্য থেকে বা মুঘলেরা এরকম হয়তো কিছু তৈরি করতো বা তাদের স্থাপত্য এটা। তো চলুন আমরা একবার গিয়ে চাক্ষুষ দর্শন করি যে কি নিয়ে এত গবেষণা। ওয়াও, এই যে দেখছেন একটা জিনিস তো পরিষ্কার, এটা দেখে আর যাই হোক অন্ততপক্ষে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে এবং সেটার জন্য কোনো রকম
পিএইচডি করার ইতিহাসের ওপর দরকার নেই, সেটা হচ্ছে এই সমস্ত জায়গাগুলো নামাজ পড়ার জন্য বা কোরআন শরীফ পড়ার জন্য ব্যবহার করা হতো। কারণ আমরা অনেকেই দেখেছি যে এই ভেতরের প্যাটার্নটা অনেকটা মসজিদ প্যাটার্নের মতো। তো ওপরের যেই বৃহৎ বৃহৎ উঁচু টোম্বের মতো এগুলো ছিল, তো এই টোম্বগুলো এটাও প্রায় ভগ্ন দশার মতো অবস্থা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়ে গেছে যে যত্নর বড় অভাব। আমরা বাঙালিরা, ভারতীয়রা তো অবশ্যই, এবং বাঙালিরা বেশি করে, আমরা আমাদের নিজেদের বাঙালির ইতিহাস, বাঙালির গৌরব, বাঙালির জিনিসগুলো খুব মানে অবহেলায় করেই চলেছি, প্রচণ্ড আন্ডার এস্টিমেট। অধিকাংশ বাঙালিকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলার ইতিহাস, অথচ বাংলার ইতিহাস কিন্তু যে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে তার পূর্ব ইতিহাস এবং তারও আগের ইতিহাস আপনি যদি খুঁজতে যান, তাহলে দেখবেন বাংলা সারা জীবনই ইতিহাসে একটা সঞ্জল অধ্যায়। কিন্তু আমরা বাঙালিরা সারা জীবন বাংলাকে এবং বাংলার ইতিহাসকে অবহেলা করে এসেছি, আর তার ফলে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো। কী হবে, আজ থেকে 200-300 বছর আগে এগুলো তৈরি হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আর এগুলো দেখতে পাবে না। তো তাতে কি হয়ে গেল, অনেকে বলবে তাতে কি হলো, আমরা তো ডাইনোসর দেখিনি। কিছু করার নেই, দেখা যাক। সরকার অনেক ক্ষেত্রে স্টেপ নিচ্ছে, এই যে এইগুলো যেমন আবার রিকনস্ট্রাকশন হচ্ছে, তো দেখা যাক এখন কী কদ্দূর হয়। তো চলুন এখান থেকে আপাতত বেরোবো আমরা, বেরিয়ে এখান থেকে যাব বাইরে। তো বাইরে আছে মুর্শিদ কুলি খাঁর সমাধি, তো সেটা দেখতে আমরা যাচ্ছি এখন, সাথে থাকুন। কাটরা মসজিদ একটি চতুর্ভুজাকৃতি উঁচু প্রাঙ্গণে অবস্থিত। মসজিদের দৈর্ঘ্য 140 ফুট ও প্রস্থ 25 ফুট, আর এতে 5টি গম্বুজ ছিল। মুর্শিদগুলির নির্দেশ মতো মসজিদের দরজায় সিঁড়ির নিচে একটি ছোট ঘর তৈরি করা হয়। এখানেই মুর্শিদগুলিকে সমাধিস্থ করা হয়। মসজিদের দরজায় যেতে গেলে 14টি সিঁড়ি বেয়ে নামতে হয়। দরজা পার হয়ে প্রায় 120 ফুট দূরে মসজিদ। গম্বুজগুলো ধাতু দিয়ে তৈরি। ভেতরের দিকে অবস্থিত একটি বৃহৎ কক্ষ, তার দেওয়ালের চারিদিকে ধনুকাকৃতি খিলান তির্যকভাবে অবস্থিত। মসজিদ এবং চত্বরের চতুর্দিকে দোতলায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কক্ষ, যেখানে মুর্শিদগুলির সময় 700 কড়ি বা কোরআন পাঠক কোরআন পাঠ করত। মসজিদের সঙ্গে মিনার, চৌবাচ্চা ও ইদারাও তৈরি করা হয়। তো আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, অন দ্য স্পট, এই জায়গাটাতে, এটা হচ্ছে মানে আমার ঠিক পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। তো এখানকার যদি লোকাল যারা গাইড আছে বা এদের মত যদি মানা যায়, তাহলে এদের মতে মুর্শিদ কুলি খাঁ তার সারা জীবন অনেক পাপ কাজ করেছিলেন। তো সেই কারণে তার মানে যে পাপ কাজই করুন না কেন, সেই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তিনি বলেছিলেন যে আমি কি করে এই পাপের প্রায়শ্চিত্ত আমার দূর হবে। তখন বলেছিল যে তুমি এমন জায়গাতে তোমার মানে তুমি সমাধিস্থ হবে মারা যাওয়ার পর, যে তোমার মানে মানুষের পায়ের ধুলো তোমার ওপর পড়ে। তো মুর্শিদ কুলি খাঁ জীবিত অবস্থাতেই তার এই সমাধিটা, তিনি এই জায়গাটা ঠিক করে যান এবং এখানেই আছে। তো এখান থেকে 14টা সিঁড়ি নেমে আমি পেয়ে যাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। তো সিঁড়ি নামা শুরু হোক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো 14খানা সিঁড়ি নামা কমপ্লিট হলো আমার, এবং 14খানা সিঁড়ি নেমে এসে আমি এই মুহূর্তে যাচ্ছি মুর্শিদ কুলি খাঁর গ্রেভিয়ার্ডের দিকে। তো এই যে এটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিতে চাইছি মুর্শিদ কুলি খাঁর গ্রেভিয়ার্ডটা।
তো কাটরা মসজিদের ভেতরে একটা জিনিস লক্ষণীয় আছে, লক্ষ্য করলাম আমি, যে এখানকার যে সমস্ত ইট যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো কীরকম ছিল। কারণ আমি যে কোনো জায়গাতে যাই, কোনো ঐতিহাসিক স্থানে গেলে আমি সবার আগে লক্ষ্য করি যে সেখানকার ইট কেমন ছিল। কারণ ইট হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে বুঝতে পারা যায় যে এই জিনিসটা ঠিক কোন সময় তৈরি হয়েছিল। কারণ বিভিন্ন সময়ে ফেরে বিভিন্ন রাজারা এবং নবাবেরা সম্রাটদের আমলে তারা বিভিন্ন রকম ইট ব্যবহার করে। যেমন গৌড়ে গেলে দেখতে পাচ্ছেন ছোট ছোট ইট, তো এখানেও তাই, ইটগুলো ছোট ছোট। আবার আপনারা যদি যান গোলকুন্ডা ফোর্ট, সেখানে দেখবেন সেখানে ইট নেই, সেখানে আছে শুধু পাথর। তো সেইভাবে বুঝতে পারা যায় সেখানকার ভৌগোলিক অবস্থান কেমন ছিল এবং সেখানে কীরকম মানে কীভাবে রাজারা, নবাবেরা বা সম্রাটরা, রাজারা তখন তারা কিভাবে ঘরবাড়ি তৈরি করতো, তার সমস্ত কিছু। তো আমি জাস্ট একটা ভিউ দেখাতে চাই আপনাদেরকে। এই যে নিচে এই যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো একদম ক্ষুদ্র ছোট 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 ইট দিয়ে তৈরি, একদম ছোট ইট। মানে আমি যদি, আপনারা হয়তো এখানে বুঝতে পারছেন না, তো আমি আপনাদের একটা ভিউ দেওয়ার জন্য আমি এখানে যাচ্ছি, তাহলে আপনারা গেলে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে শুধু ইট না, ইটের সাথে পাথরেরও কেমন সমন্বয় ঘটেছে। কারণ এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এখানকার ইটটা হচ্ছে এইটুকু, মানে আমি যদি একটা আঙুল রাখি আমার হাতের তালু, কিন্তু তার পাশে দেখতে পাচ্ছি এই জায়গাটা পাথর দিয়ে তৈরি। কারণ এটা হচ্ছে মেন গেট, আর এটা ডিরেক্টলি ঢুকে যাচ্ছে যেখানে কোরআন শরীফ পাঠ হতো সেখানে, একদম কাটরা মসজিদের ভেতরে। তো যেহেতু এই রাস্তাটা দিয়ে মানুষ যাওয়া আসা করবে, সেই কারণে এটাকে পাথরের তৈরি করা হয়েছিল, আর এইটাকে তৈরি করা হয়েছিল ইট দিয়ে, কারণ এখানে লোকে বসে নামাজ আদায় করে। তো সেটা আমার কাছে মনে হলো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যে একই সাথে মানে একদিকে পাথর, তার সাথে আপনার ওই ইটের ছোট ছোট খিলানের মতো দিয়ে। আর উপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারবো না আমি, একদম উপরে কালো 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 কড়ি বর্গার মতো করে রাখা আছে মসজিদের উপরে, দেখতে পাচ্ছেন। তার সাথে একটা করে দেখছি শিকলের মতো বাঁধা আছে। তো আমার কোনো আইডিয়া নেই যে এটা কিভাবে হয়েছিল বা এটার কারণটা কি, মানে এটা লাগানোর কারণ কি, এটা সম্পর্কিত আমার কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, আপাতত এই হলো কাটরা মসজিদ। আমার মোটামুটি দেখা হলো এবং আশা করছি আপনারা অনেক কিছু দেখলেন, অনেক কিছু জানলেন। কাটরা মসজিদে কিছুক্ষণ সময় কাটানোর পর ইচ্ছে করছিল না ফিরে যেতে। সত্যি সময় যেন এখানে একেবারে থমকে গেছে। চোখ বন্ধ করে মসজিদ প্রাঙ্গণে দাঁড়ালে মনে হয় যেন এখনো সব কিছু জীবন্ত। নিমেষে সময় পিছিয়ে যায় প্রায় ৩০০ বছর। মনে হয় একে একে ইতিহাসের পাতা থেকে উঠে আসছে সব ঐতিহাসিক চরিত্রেরা, আর তাদের কলরবে গমগম করে উঠছে পুরো মসজিদ প্রাঙ্গণ। শয়ে শয়ে লোক কোরআন শরীফ পাঠ করছে, আর তাদের মাঝে নামাজ আদা করছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদ থেকে বেরোচ্ছি এই মুহূর্তে। তো ঘড়িতে বাজছে এখন 11টা। তো দেখি এখান থেকে কি পাওয়া যায়, আর এখান থেকে কোথায় যাওয়া যায়, আগামী গন্তব্য কোথায়, সেটাও টোটোতে বসেই ঠিক করবো ভাবছি। তো দেখা হচ্ছে পরের জায়গায়, নেক্সট স্টপে। বাই।